শুরু করি আমরা। নেক্সট থিওরেমটা কী বলছে? থিওরেমটা বলছে যে হেডিং করো থিওরেম। তাহলে আমরা আগে থিওরেমে কী দেখেছি যে প্রাইম আইডিয়াল পেতে গেলে শুধুমাত্র প্রাইম এলিমেন্ট দিয়ে জেনারেট করলেই সেটা আমরা প্রাইম আইডিয়াল পেয়ে যাবো, ইফ অ্যান্ড অনলি কন্ডিশন। যে কোনো প্রাইম এলিমেন্ট দিয়ে জেনারেট করবে এবং যে কোনো প্রাইম এলিমেন্ট দিয়ে জেনারেট করলেই সেটা প্রাইম আইডিয়াল হয়ে যাবে। এটা একটা প্রিন্সিপাল আইডিয়াল ডোমেনের মধ্যে PID এর মধ্যে এটা আমরা দেখেছিলাম, তাই তো? তো সেরকম করে আমরা অনেক কিছু জিনিস সেখান থেকে বলতে পারবো। এবার নেক্সট থিওরিম, এখান থেকে নেক্সট থিওরিম কী বলছে? নেক্সট থিওরিম বলছে যদি R ধরো একটা PID, let R be a PID, then a non-zero ideal P of R, তাহলে আমরা প্রাইম আইডিয়াল করেছি, এবার ম্যাক্সিমাল আইডিয়ালের জেনারেলাইজেশন করবো, ঠিক আছে? নন-জিরো আইডিয়াল P of R is a prime ideal if and only if P is a maximal ideal. জিনিসটা ভালো করে দেখো, যদি PID নিয়ে নিই, PID নিয়ে নিলে, প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন নিয়ে নিলে, তাহলে প্রাইম আইডিয়াল হলে সেটা ম্যাক্সিমাল আইডিয়াল হয়ে যাবে, আর ম্যাক্সিমাল আইডিয়াল হলে সেটা প্রাইম আইডিয়াল হয়ে যাবে। এর মধ্যে একটা তো ট্রিভিয়াল, ম্যাক্সিমাল আইডিয়াল হলে সেটা প্রাইম আইডিয়াল হয়ে যায়, এটা আমরা আগে অলরেডি দেখেছি। কিন্তু উল্টোটা সবসময় নাও হতে পারে। উল্টোটা একটা কেসে আমরা দেখেছিলাম, বুলিয়ান রিং না রেগুলার রিংয়ের মধ্যে আমরা একটা এরকম কেস দেখেছিলাম। তো কিন্তু প্রিন্সিপাল আইডিয়াল ডোমেনের মধ্যে আমরা সেরকম দেখতে পাবো। প্রিন্সিপাল আইডিয়াল ডোমেনের মধ্যে প্রাইম আইডিয়াল এবং ম্যাক্সিমাল আইডিয়াল তারা দুজন হচ্ছে ইকুইভ্যালেন্ট। প্রাইম আইডিয়াল বলা যায়, ম্যাক্সিমাল আইডিয়াল বলাও তাই। তাহলে ইন এ PID আর an ideal non-zero ideal P of R is prime ideal, তাহলে প্রাইম আইডিয়াল if and only if maximal ideal। বোঝা গেল থিওরিমটা? বুঝতে পেরেছো? চলো থিওরিমটা প্রুফ করা যাবে। যদি তাহলে একটা পার্ট তো ট্রিভিয়াল, কোন পার্টটা ট্রিভিয়াল? ম্যাক্সিমাল হলে প্রাইম হয়ে যায়, তার জন্য কোথায় কী আছে সেটা তো দরকার পড়ে না। তাহলে চলো থিওরিমের প্রুফে যাচ্ছি। হেডিং করো প্রুফ। if P is maximal ideal, এখান থেকে ইমপ্লাই করবে P is prime ideal also। এটা আমরা অলরেডি দেখেছি যে পিটা ম্যাক্সিমাল আইডিয়াল হয়ে গেলে সেটা প্রাইম আইডিয়াল হয়ে যায়, তাহলে সেটা হোল্ড করে আছে। এবার কনভার্স পার্টটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে কনভার্স রিলেট PB প্রাইম আইডিয়াল। আমরা কি দেখাবো? উই শো আমরা দেখাবো কি P is ম্যাক্সিমাল আইডিয়াল, এটা আমরা দেখাবো। তাহলে পিটা প্রাইম আইডিয়ালের জন্য আমরা আগে কি প্রুফ করে রেখেছি? তাহলে পিটা একটা প্রাইম এলিমেন্ট P দিয়ে জেনারেট করবে, এটা আমরা আগে দেখেছি। তাহলে ফর সাম প্রাইম এলিমেন্ট P বিলংস টু R, এটা আমরা আগে অলরেডি দেখেছি, ঠিক আছে? এটা দিয়ে জেনারেট করবে, ক্লিয়ার? তাহলে আমাদের কী দেখাতে হবে? এটা ম্যাক্সিমাল আইডিয়াল দেখাতে গেলে কী করতে হয়? আমরা ধরে নেবো এটা I be any ideal of R such that কি ধরে নেবো? I subset upon not equal to R। হ্যাঁ, এটা ধরে নিয়ে কি দেখাবো? আইটা P এর থেকে স্ট্রিক্টলি বড়, ঠিক আছে? নট ইকুয়াল টু বলে দিয়েছি মানে স্ট্রিক্টলি বড়, নিয়ে দেখাবো যে আইটা অ্যাকচুয়ালি R এর সাথে সেম হয়ে গেছে। মানে কি দেখাবো? এই I এর মধ্যে 1টা চলে গেছে এই I এর মধ্যে, তাহলেই তো আইটা R এর সাথে সেম হয়ে যাবে, তাই না? বোঝা গেল নাকি গেল না? তাহলে আমাদের টার্গেট কি? আমরা টার্গেট দেখাবো যে 1 বিলংস টু I, এটা আমাদেরকে দেখাতে হবে। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে পিটা প্রাইম আইডিয়াল, তার মানে এটা প্রাইম এলিমেন্ট দিয়ে জেনারেট করবে ফর সাম প্রাইম এলিমেন্ট P, ওকে? তাহলে এটা এরকম হবে। এবার আরটা কি? আরটা হচ্ছে প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন, আর আইটা এনি আদার আইডিয়াল, কারেক্ট? তার মানে আইটা এনি আদার আইডিয়াল, আর এর মধ্যে যে কোনো আইডিয়াল। তাহলে প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন কাকে বলি আমরা? যার মধ্যে যে কোনো আইডিয়াল প্রিন্সিপাল আইডিয়াল হয়ে যায়, তাই না? তার মানে আইটা কি হবে? প্রিন্সিপাল আইডিয়াল হবে। আর যে কোনো প্রিন্সিপাল আইডিয়াল একটা এলিমেন্ট দিয়ে জেনারেট করে, তাহলে দেয়ার এক্সিস্ট A বিলংস টু R বা A বিলংস টু I সাচ দ্যাট I ইকুয়ালস টু A দিয়ে জেনারেট করবে, ক্লিয়ার? আইটা A দিয়ে জেনারেট করবে ফর সাম A বিলংস টু R। এবার আমরা ক্লেম করছি A ডাজ নট বিলংস টু P, এটা আমাদের ক্লেম। যদি A বিলংস টু P হয়ে যায়, কন্ট্রাডিকশন দেখাবো। যদি A বিলংস টু P হয়ে যায়, এটা P এর মধ্যে আছে, এটার মানে কি? এটার মানে A দিয়ে যে জেনারেট করবে সে P এর সাবসেট হয়ে যাবে। এখান থেকে কি প্রমাণ হয়? I সাবসেট ইকুয়ালস টু P, তাই তো? কারণ A দিয়ে জেনারেট করছে যে সেটা I তো,
তাহলে প্রথমে ধরেছি পি সাবসেট আই, এখানে আই সাবসেট পি, সেখান থেকে কী দেখানো যাবে? পি ইকুয়ালস টু আই। এটাই তো একটা কন্ট্রাডিকশন। ক্লিয়ার? কন্ট্রাডিকশনটা কেন হলো বুঝতে পেরেছো? তাড়াতাড়ি রেসপন্স করো। হ্যাঁ হ্যাঁ ওকে, তাহলে এটা হতে পারবে না, তার মানে আমাদের ক্লেমটা ট্রু হয়ে গেল। তাহলে আমাদের ক্লেম ইজ ট্রু, সো এ ডাজ নট বিলংস টু পি। এবার পি বিলংস টু পি দিয়ে জেনারেট করছে, পি নিজে থাকবে, পি দিয়ে জেনারেট করে তার মধ্যে পি নিজে থাকবে, এটা ইকুয়ালস টু পি, পিটা সাবসেট ইকুয়ালস টু আই, আইটা আবার কী দিয়ে জেনারেট করছে? এ দিয়ে জেনারেট করছে। তাহলে এখান থেকে কী লেখা যাবে? যে পি বিলংস টু এ আর, মানে এ, আর এ মানে কি? এ মানে এলিমেন্টগুলো এ আর ফর্মের, সাজ দ্যাট আর বিলংস টু আর, এইরকম ফর্মের এলিমেন্ট। তাহলে এরকম করলে কী লেখা যাবে? দি স্মল পি ইকুয়ালস টু এ আর ফর সাম আর বিলংস টু আর, এরকম লেখা যাবে। ক্লিয়ার? এখান থেকে কী বলা যাবে? এখান থেকে কী বলা যাবে বলো? পি ইকুয়ালস টু এ আর, তাহলে P divides A or P divides R. পি ইন্টু ওয়ান ইকুয়ালস টু এ ইন্টু আর। আমরা এরকম লিখতে পারি যে 2 ইন্টু 5 ইকুয়াল যদি 10 হয়, তাহলে বলতে পারি যে 2 ডিভাইডেড 10, এরকম বলতে পারি। তো সেরকমভাবে লিখলাম আর কি, পির সাথে ওয়ানটাকে মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে? পি ইন্টু ওয়ান ইকুয়ালস টু এ ইন্টু আর। তারপরে এখান থেকে কী বলতে পারবো? এখান থেকে বলতে পারবো পি ডিভাইডস এ ইন্টু আর। এবার পিটা কি? পিটা প্রাইম এলিমেন্ট, তাহলে এখান থেকে কী বলা যাবে? আইদার পি ডিভাইড এ অর পি ডিভাইড আর, তাই তো? অর পি ডিভাইড আর, যেহেতু পিটা প্রাইম এলিমেন্ট, এটা প্রাইমের ডেফিনেশন, পি ইজ প্রাইম, প্রাইমের ডেফিনেশন থেকে এটা বলে দিলাম। এবার পি যদি এ কে ডিভাইড করে দেয়, সাপোজ পি ডিভাইড করছি এ কে, তাহলে এখান থেকে কী বলতে পারবো? পি এ কে ডিভাইড করছে, তার মানে কি বলতে পারবো? তাহলে এ ইকুয়াল টু সামথিং পি ইন্টু এস, এরকম বলতে পারবো। ফর সাম এস বিলংস টু আর, এটা বলতে পারবো। তাহলে এখান থেকে কী বলতে পারবো? এ বিলংস টু পি ইন্টু এস, মানে কি? পি দিয়ে জেনারেট করছে, তার মধ্যে চলে গেল, নাকি বুঝতে পারো নি? ক্লিয়ার? হ্যাঁ তাহলে এটা একটা কন্ট্রাডিকশন হবে কি না? কারণ আমরা আগে অলরেডি কী বলেছি, আগে আমাদের ক্লেম কী ছিল? এ পি এর মধ্যে থাকতে পারবে না, এটাই আমাদের ক্লেম। কিন্তু এখানে দেখিয়ে দিলাম এ পি এর মধ্যে আছে, তাহলে এটা কন্ট্রাডিকশন। তাহলে এখান থেকে হলো যে পি ডাজ নট ডিভাইড এ, পি একে ডিভাইড করতে পারবে না। তাহলে পি কাকে ডিভাইড করবে? পি ডিভাইড আর, পি আরকে ডিভাইড করবে। ক্লিয়ার? ক্লিয়ার? পি আরকে ডিভাইড করবে। তাহলে পি যদি আরকে ডিভাইড করে, তাহলে কী লিখতে পারবো? আর ইকুয়াল টু সাম পি ইন্টু টি ফর সাম টি বিলংস টু আর, এটা লিখতে পারবো কি না? ওকে, হ্যাঁ এবার পি ইকুয়ালস টু কী লিখেছিলাম? এ ইন্টু আর, আর সমান কী পেয়েছি? পি ইন্টু টি, তাহলে এ পি টি, এটা পেয়েছি তো? ওকে, আর এটা তো কমিউটেটিভ, মানে পি ইন্টু এটি, এরকম লিখতে পারবো। তাহলে এখান থেকে কী বলতে পারবো বলো? এখান থেকে কী বলতে পারবো? তাহলে আবার উভয় পক্ষ থেকে পি পি কেটে যাবে, পি ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করে দাও না, পি ইন্টু পি ইনভার্স করো ইকুয়ালস টু, বা সামন থেকে মাল্টিপ্লাই করো। এখানে পি ইনভার্স ইন্টু পি করছি, এখানেও পি ইনভার্স ইন্টু পি ইন্টু এটি। তাহলে এখান থেকে পি ইনভার্স ইন্টু পি মানে তো 1, আর পি ইনভার্স পি, এটা ভ্যানিশ করে গেল, তাহলে এটি। তাহলে 1 ইকুয়ালস টু এটি কি না? তাই তো? আর এটি মানে কি? এটা বিলংস টু কার মধ্যে চলে যাবে? এ দিয়ে জেনারেট করছে, তার মধ্যে চলে যাবে। এ দিয়ে জেনারেট করছে আই, মানে কী দেখিয়ে দিলাম? 1 বিলংস টু আই। এখান থেকে কী হয়ে গেল? আই ইকুয়ালস টু আর। এখান থেকে কী প্রুফ হবে? পি ইজ ম্যাক্সিমাল আইডিয়াল। ক্লিয়ার? বোঝা গেল থিওরিমটা? হ্যাঁ ওকে, আমাদের নেক্সট এবার একটা ডেফিনেশন দেবো। থিওরিম সম্পর্কে কারোর কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারো। সাহিল, বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, চলো এবার আমরা অ্যাসোসিয়েট ডিফাইন করবো। হেডিং করো ডেফিনেশন। আদি প্রাইম এলিমেন্ট ডিফাইন করছি, এবার আমরা অ্যাসোসিয়েট ডিফাইন করবো। অ্যাসোসিয়েট, let R be a commutative ring, R be a commutative ring with identity, R be a commutative ring with identity, A, B belongs to R minus 0, ঠিক আছে? নন জিরো নেব, রিংয়ের থেকে নন জিরো এলিমেন্ট নেব। দেন B is said to be associate of A, B is said to be associate of A if there exists, associate of A if there exists an unit, unit মানে তার ইনভার্স এক্সিস্ট করে, U, such that B equals to AU.
ফর সাম ইউনিট ইউ বিলংস টু আর। বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি? তাহলে বিকে এর অ্যাসোসিয়েট বলবো যদি এর সাথে কোনো ইউনিট গুণ করলে বি পাওয়া যায়। বোঝা গেল? তাহলে অ্যাসোসিয়েট জিনিসটা মাথায় ঢুকেছে। তাহলে সেট অফ ইন্টিজারের মধ্যে অ্যাসোসিয়েটগুলো কী কী হবে? সেট অফ ইন্টিজার জেডের মধ্যে। আচ্ছা, জেডের মধ্যে ইউনিটকে, ইউনিট মানে কি? যার ইনভার্স এক্সিস্ট করে। জেডের মধ্যে শুধুমাত্র ওয়ানের ইনভার্স এক্সিস্ট করে। ওয়ানের ইনভার্স হচ্ছে 1/1, তার মানে ওয়ানের ইনভার্স 1। আর মাইনাস ওয়ানের ইনভার্স এক্সিস্ট করে। মাইনাস ওয়ানের ইনভার্স কত হয়? -1, তাই না? কিন্তু 2 এর ইনভার্স এক্সিস্ট করবে না, কারণ 1/2 হবে। এটা কিন্তু জেডের মধ্যে থাকে না। ঠিক আছে? তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে 1 এর অ্যাসোসিয়েট যে কোনো ইউনিট গুণ করা যাবে, যে কোনো ইউনিট গুণ করা যাবে, যে যে কোনো ইউনিট। কিন্তু জেডের মধ্যে ইউনিট একমাত্র 1 এবং -1। জেড যে রিংটা আছে, জেড রিংয়ের মধ্যে ইউনিট হচ্ছে 1 এবং -1। তাহলে আমি যদি বলি 5 এর অ্যাসোসিয়েট কী হবে? 5 এর অ্যাসোসিয়েট যদি 1 ফার্স্ট ইউনিটটা গুণ করো তাহলে 5 হবে। তাহলে 5 নিজেই নিজের অ্যাসোসিয়েট হবে। নেক্সট 5 × -1 করো, -5। তাহলে 5 এবং -5 এরা একে অপরের অ্যাসোসিয়েট হবে। তাহলে সেট অফ ইন্টিজারের মধ্যে কারা একে অপরের অ্যাসোসিয়েট? তাহলে এ এবং -a এরা একে অপরের অ্যাসোসিয়েট, এবং এ এবং এ এরা নিজেদের অ্যাসোসিয়েট। ক্লিয়ার? আমি যদি বলি রেশনাল নাম্বার কিউ, এটা তো একটা ফিল্ড তৈরি করে, তার মানে এটা নিজেই একটা রিং। তাহলে এর মধ্যে অ্যাসোসিয়েটের মানে কি? তাহলে এর মধ্যে একটা নাম্বার, যে কোনো দুটো নাম্বার বি এবং এ, এরা একে অপরের অ্যাসোসিয়েট হবে, কারণ বি ইকুয়ালস টু এ ইন্টু এ বাই বি এরকম আকারে লেখা যায়, তাই না? যেখানে এ বিটা তো নট ইকুয়ালস, সরি আমি একটু ভুল লিখেছি, বি বাই এ। তাহলে রেশনাল নাম্বার সেটার মধ্যে সকলের অ্যাসোসিয়েট, মানে নন জিরো যদি হয়ে যায়, তাই না? যদি একবার নন জিরো হয়ে যায় তাহলে তারা একে অপরের অ্যাসোসিয়েট হয়ে যাচ্ছে। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তাহলে অ্যাসোসিয়েট মানে আমি ইউনিট একটা পাবো যেটা দিয়ে গুণ করলে আমি আরেকটা এলিমেন্ট পাবো। তাহলে আমি আরেকটা এ নেওয়া যাক, আমি জেড আই বললাম, জেড আই। ঠিক আছে? জেড আই মানে এর মধ্যে এলিমেন্টগুলো কেমন ফর্মের হয়? এ প্লাস বিআই ফর্মের দেখতে হবে, সাজ দ্যাট এ কমা বি বিলংস টু জেড। এইটা সব কমপ্লেক্স নাম্বার নয়, যে সমস্ত কমপ্লেক্স নাম্বারের কোএফিসিয়েন্টগুলো তোমার ইন্টিজারের মধ্যে থেকে আসবে। ঠিক আছে? রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট ইন্টিজারের মধ্যে থেকে আসবে, সেই সমস্ত কমপ্লেক্স নাম্বারের সেট। তাহলে এইটা, তাহলে এই কমপ্লেক্স নাম্বারের মধ্যে কারা ইউনিট হবে? কারা ইউনিট হবে? আচ্ছা, কারা অ্যাসোসিয়েট হবে সেটা করা যাক। আচ্ছা, এর মধ্যে ইউনিট একমাত্র কারা? +-1 এরা ইউনিট, এবং +-i এরা ইউনিট। এই চারটে ইউনিট আছে এর মধ্যে। কেন? 1 এর ইনভার্স করলে 1, -1 এর ইনভার্স করলে -1, -i এর ইনভার্স করলে কি আসবে? 1/-i। ওকে i দিয়ে মাল্টিপ্লাই করো, -i × i ইকুয়ালস টু i হয়ে যাবে। আর i এর ইনভার্স কত হবে? -i হবে। ওকে, তাহলে এই কটা এর মধ্যে ইউনিট। ক্লিয়ার? তাহলে এর মধ্যে যে কোনো একটা এলিমেন্ট a প্লাস ib, তাহলে এ নিজেই এর অ্যাসোসিয়েট হবে। তাহলে a প্লাস ib ইন্টু 1 এটা বলতে পারবো। তারপরে -a -ib কী বলতে পারবো? a প্লাস ib ইন্টু -1 এটা বলতে পারবো। তাহলে এটা এবং এরা দুজন অ্যাসোসিয়েট। আমি যদি বলি -b প্লাস ia, এটা কার অ্যাসোসিয়েট হবে? তাহলে a প্লাস ib, এখানে যদি আমি i দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কী হবে? এটা হবে। তাহলে নেক্সট হচ্ছে b মাইনাস ia, এটা কী হবে? ইকুয়ালস টু a প্লাস ib ইন্টু -i, এই দিয়ে গুণ করলে এটা হবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে অ্যাসোসিয়েট। ওকে, এবার একটা থিওরিম হেডিং করো, থিওরিম। অ্যাসোসিয়েট সম্পর্কে কোনো প্রশ্ন আছে? যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা থিওরিমে ঢুকে যাব। ওকে, চলো হেডিং করো থিওরিম। থিওরিমটা কি বলছে? থিওরিমটা বলছে 1 নম্বর স্টেটমেন্ট, যদি a, b বিলংস টু r-0 এর মধ্যে থেকে আমি নিই, তাহলে a ইজ অ্যাসোসিয়েট অফ b, a ইজ অ্যাসোসিয়েট অফ b, দেন b ইজ অলসো অ্যাসোসিয়েট অফ a। ভালো করে ভেবে দেখো, যদি x y এর অ্যাসোসিয়েট হয় তাহলে y এর সাথে u গুণ করলে x পাবো। x ইজ অ্যাসোসিয়েট অফ y, ভালো করে বুঝে নিতে হবে এই জিনিসটা। তাহলে এই হচ্ছে ব্যাপার। এখানে a ইজ অ্যান অ্যাসোসিয়েট অফ b, এখান থেকে b ইজ অলসো অ্যান অ্যাসোসিয়েট অফ a। তাহলে এখানে যদি আমি একটা রিলেশন ডিফাইন করি যে a ইজ অ্যাসোসিয়েট অফ b, তাহলে a এবং b রিলেটেড হবে। তাহলে রিলেশনটা কী হয়ে যাবে বলো তো? রিফ্লেক্সিভ হয়ে যাবে এবং সিমেট্রিক হয়ে যাবে। সিমেট্রিক মানে কি? a ইজ অ্যাসোসিয়েট অফ b ইমপ্লাইজ b ইজ অ্যাসোসিয়েট অফ a। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, সেই হচ্ছে ব্যাপার।
সেরকম করে রিলেশন আমরা ডিফাইন করতেই পারি, সেদিকে আমি যাচ্ছি না এখন। 2 নম্বর, তাহলে এ যদি বি এর অ্যাসোসিয়েট হয় তাহলে বি ইজ অলসো অ্যাসোসিয়েট অফ এ। যদি এ কমা বি এটা বিলংস টু আর মাইনাস 0 হয়, আর মাইনাস 0 হয়, সাজ দ্যাট এ ইজ অ্যাসোসিয়েট অফ বি, এ ইজ অ্যাসোসিয়েট অফ বি, আচ্ছা এ বি সি তিনজন, অ্যান্ড বি ইজ অ্যাসোসিয়েট অফ সি, দেন এ ইজ অ্যাসোসিয়েট অফ সি। ট্রানজিটিভ রিলেশনের মতো, এ ইজ অ্যাসোসিয়েট অফ বি, বি ইজ অ্যাসোসিয়েট অফ সি, সো এ ইজ অ্যাসোসিয়েট অফ সি হয়ে যাবে। ক্লিয়ার? ট্রানজিটিভ রিলেশনের মতো। 3 নম্বর, যদি আরটা একটা ইন্টিগ্রাল ডোমেন হয়, যদি আর একটা ইন্টিগ্রাল ডোমেন হয়, দেন এ ইজ অ্যাসোসিয়েট অফ বি, then A is associate of B if and only if A divide B as well as B divide A। ভালো করে ভেবে দেখো, আমরা যদি ইন্টিজারের মধ্যে বলতাম A B কে ডিভাইড করছে, B A কে ডিভাইড করছে, তাহলে এখান থেকে বলে দিতে পারতাম A ইকুয়াল টু B, এরকম বলে দিতে পারতাম। কিন্তু যে কোনো আরবিটারি রিংয়ের মধ্যে তার সেই দুজনকে তখন অ্যাসোসিয়েট বলবো। তাহলে অ্যাসোসিয়েট মানে অ্যাকচুয়ালি ইকুয়াল টাইপের কিছু এলিমেন্ট। এবার কি বুঝতে পারছো অ্যাসোসিয়েট সম্পর্কে ধারণাটা কি? অ্যাসোসিয়েট মানে অ্যাকচুয়ালি ইকুয়াল টাইপের কিছু এলিমেন্ট, মানে অ্যাকচুয়ালি ইকুয়াল বলবো না, কিন্তু তাদের সেম মানে সাম সেন্সে তারা ইকুয়াল। পরে আমরা অনেক কিছু থিওরিম করবো, তখন ইকুয়াল আপ টু অ্যাসোসিয়েট এরকম বলবো। তবে তারা ইকুয়াল আপ টু অ্যাসোসিয়েট, মানে তারা ইকুয়াল না হলে সর্বোচ্চ অ্যাসোসিয়েট পর্যন্ত হতে পারবে। এইরকমভাবে জিনিসগুলোকে তখন আমরা পড়বো। বুঝতে পারলে? সবসময় ইকুয়াল না হোল করতে পারে, আমরা কিছু কিছু সময় দেখিয়ে দেবো যে তারা অ্যাসোসিয়েট হচ্ছে। বুঝতে পেরেছো কী হচ্ছে ব্যাপার? মানে কিছু কিছু সেন্সে আমরা ইকুয়ালিটিটাকে অ্যাসোসিয়েট সেন্সে ধরবো, মানে অ্যাসোসিয়েট হয়ে গেলেই তাদেরকে ইকুয়াল এরকম বলবো, এরকম টাইপের। ঠিক আছে? অ্যাসোসিয়েট মানে সামহাউ তারা ইকুয়াল। সেট অফ ইন্টিজারের মধ্যে নিশ্চয়ই বুঝতে পারছেন যে যদি অ্যাসোসিয়েট হয়ে যায় তারা ইকুয়াল হয়ে যায়, তাই না? পজিটিভ ইন্টিজারের মধ্যে অবশ্যই, যদি নেগেটিভ ইন্টিজারের মধ্যে হয় তখন একে অপরের প্লাস মাইনাসটা হতে পারে। আচ্ছা নেক্সট, আর যদি একটা ইন্টিগ্রাল ডোমেন হয় তাহলে ইন্টিগ্রালের ডোমেনের মধ্যে এ এবং বি অ্যাসোসিয়েট হবে ইফ অ্যান্ড অনলি এ বিকে ডিভাইড করবে অ্যাজ ওয়েল অ্যাজ বি ডিভাইড এ, এটা হয়ে যাবে। আর যদি একটা ইন্টিগ্রাল ডোমেন হয়, দেন এ ইজ অ্যাসোসিয়েট অফ বি ইফ অ্যান্ড অনলি এ দিয়ে জেনারেট করবে যে প্রিন্সিপাল আইডিয়াল, সেটা বি দিয়ে জেনারেট করবে প্রিন্সিপাল আইডিয়ালের সাথে সমান। বোঝা গেল? বি দিয়ে জেনারেট করবে প্রিন্সিপাল আইডিয়ালের সাথে সমান। ক্লিয়ার? ওকে, তাহলে এক এক করে করা যাক নাকি? তাহলে ফার্স্ট কন্ডিশনটা কি বলেছে? নিজেই করতে পারবে। এ যদি অ্যাসোসিয়েট অফ বি হয় তাহলে বি ইজ অলসো অ্যাসোসিয়েট হবে। চলো করা যাক, আমি বলবো নিজেই করতে পারবে। দেখো তাহলে ফার্স্ট কন্ডিশন, এ ইজ অ্যাসোসিয়েট অফ বি, এটার মানে কি? কে কার অ্যাসোসিয়েট? এ বি এর অ্যাসোসিয়েট, তার মানে বি এর সাথে একটা ইউনিট মাল্টিপ্লাই করলে আমি এ পাবো। তা দেয়ার এক্সিস্ট এ ইউনিট ইউ সাজ দ্যাট এ ইকুয়ালস টু বি ইউ। ক্লিয়ার? ক্লিয়ার কি না? তাহলে বি ইউনিট মানে কি? বি ইউনিট মানে কি? মানে বি ইনভার্স এক্সিস্ট করবে, সরি বি ইউনিট নয়, ইউ ইউনিট। তাই বুঝতে পারো নি? অ্যাসোসিয়েটেড ডেফিনেশন ইউজ করলে এটা পাবো, যেখানে ইউটা ইউনিট। এবার ইউ ইউনিট মানে ইউ ইনভার্স এক্সিস্ট করবে। এবার আমি কি বলেছি? যদি ইউ ইউনিট হয় তাহলে ইউ ইনভার্সটা এক্সিস্ট করবে এবং ইউ ইনভার্সটাও ইউনিট হবে, কারণ ইউ ইনভার্স তার আবার হোল ইনভার্স করো সেটাও দেখবে ইউ হয়ে যাবে। তাহলে ইউ ইনভার্সেরও ইনভার্স এক্সিস্ট করছে, তাই না? তার মানে দুজনে ইউ ইউনিট এবং ইউ ইনভার্স সেও ইউনিট। আমি ইউ ইনভার্সটাকে ভি ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে উভয় পক্ষে ইউ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে এ ইন্টু ইউ ইনভার্স ইকুয়ালস টু বি ইউ ইন্টু ইউ ইনভার্স, তাই তো? এটা ইকুয়ালস টু কী হয়ে যাবে? অ্যাসোসিয়েটিভিটি ইউজ করো, তাহলে এ ইন্টু ইউ ইনভার্সটা ভি ধরে নিয়েছি, আর এখানে ইউ ইন্টু ইউ ইনভার্স আইডেন্টিটি মানে বি হয়ে যাবে। কারণ কী বলতে পারছি? বি ইকুয়াল টু এ ইন্টু ভি, তাহলে কোনো একটা ইউনিট ভি এর সাথে মাল্টিপ্লাই করলে আমরা বি পেয়ে যাচ্ছি। তার মানে কি? বি ইজ অ্যাসোসিয়েট অফ এ। ক্লিয়ার? বোঝা গেল? একদম খুব ইজি আছে। নেক্সট 2 নম্বরটা, 2 নম্বর কী প্রুফ করতে বলেছে? যদি এ ইজ অ্যাসোসিয়েট অফ বি হয়, বি ইজ অ্যাসোসিয়েট অফ সি হয়, তাহলে এ ইজ অ্যাসোসিয়েট অফ সি, সেটা আমরা প্রুফ করবো। তাহলে চলো প্রুফ করা যাক। তাহলে এ ইজ অ্যাসোসিয়েট অফ বি, তাহলে কী লিখতে পারবো? একটা U1 ইউনিট এক্সিস্ট করবে যাতে করে এ ইকুয়ালস টু বি ইন্টু U1, আর বি ইজ অ্যাসোসিয়েট অফ সি, এখান থেকে কী বলতে পারবো? একটা U2 ইউনিট এক্সিস্ট করবে সাজ দ্যাট বি ইকুয়ালস টু সি ইন্টু U2, এটা হবে। ওকে, এবার আমরা একটা জিনিস পড়েছিলাম যে ইউ যদি ইউনিট হয়, ভি যদি ইউনিট হয়, তাহলে ইউ ইন্টু ভি তারাও ইউনিট হবে, এবং ইউ ইন্টু ভি তাদের ইনভার্সটা কী হবে? ভি ইনভার্স ইন্টু ইউ ইনভার্স, এটা হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে সেটাই, তাহলে এ ইকুয়ালস টু বি ইন্টু U1, এখান থেকে কী বলতে পারবো? ইমপ্লাই করবে এ ইকুয়াল টু বি মানে সি ইন্টু U2 ইন্টু U1।
তাহলে এখান থেকে কি ইমপ্লাই করবে ইউ টু ইন্টু ইউ ওয়ানকে, তাহলে ইউ টু ইন্টু ইউ ওয়ান ইকুয়ালস টু ইউ থ্রি ধরে নাও, তাহলে ইউ থ্রিটাও ইউনিট হবে, তাহলে এ ইকুয়ালস টু সি ইন্টু ইউ থ্রি, হোয়ার ইউ থ্রি ইজ ইউনিট। তাহলে এখান থেকে কি বলতে পারবো এ ইজ অ্যাসোসিয়েট অফ সি। ক্লিয়ার? একদম ইজি। বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো নি? ক্লিয়ার? হ্যাঁ দাদা ঠিক আছে। ওকে। 3 নম্বরটা কি বলেছে, যদি ইন্টিগ্রাল ডোমেন হয় তাহলে এ অ্যাসোসিয়েট অফ বি, সেখান থেকে এ বিকে ডিভাইড করবে, বি ও এ কে ডিভাইড করবে। তাহলে চলো এটা করা যাক। চলো পেজটা বাড়াতে গিয়ে একটু দেরি হয়ে গেল। 3 নম্বর, তাহলে 3 নম্বর কি, আরটা কি বলেছে ইন্টিগ্রাল ডোমেন, তাই তো? আর ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন। তাহলে ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে অ্যাসোসিয়েট হবে ইভেন অনলি ইফ এ ডিভাইড বি, তাহলে ইন্টিগ্রাল ডোমেন। তাহলে দেখি এবার বলো, যদি তোমার এখান থেকে কি কোথায় বুঝতে পারছি, আচ্ছা এ যদি বি এর অ্যাসোসিয়েট হয় তাহলে এ ইকুয়ালস টু বি ইউ এরকম লেখা যাবে তো। এ বি এর অ্যাসোসিয়েট হলে বি ও এ এর অ্যাসোসিয়েট হবে, তাহলে বি ইকুয়ালস টু এ ইন্টু ভি এরকম লেখা যাবে। আমরা এক্ষুনি কি পড়েছি, এ যদি বি এর অ্যাসোসিয়েট হয় তাহলে বি এ এর অ্যাসোসিয়েট হবে, তার মানে এ বি এর অ্যাসোসিয়েট এখান থেকে এটা পাবো, আর বি এ এর অ্যাসোসিয়েট সেখান থেকে এটা পাবো। তাহলে এখান থেকে কি বলতে পারবো বি ডিভাইড এ, আর এখান থেকে কি বলতে পারবো এ ডিভাইড বি। ক্লিয়ার? হ্যাঁ দাদা। তাহলে এইটা করার কিছু নেই। এবার ইভেন অনলি বলেছে, আমার উল্টো পার্টটা করতে হবে। যদি বি ডিভাইড এ হয় অ্যান্ড এ ডিভাইড বি হয়, তাহলে এখান থেকে কী বলতে পারবো, তাহলে বি ইকুয়ালস টু এ এক্স অ্যান্ড এ ইকুয়ালস টু বি ওয়াই ফর সাম এক্স কমা ওয়াই বিলংস টু আর। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এখান থেকে কী বলতে পারবো বলো, বি ইকুয়ালস টু এ এক্স ইকুয়ালস টু বি ওয়াই এক্স, এটা বলতে পারবো কি না? তাহলে এখান থেকে কী বলতে পারবো, বি বি এরা উড়ে চলে গেল, চলে তাহলে 1 ইকুয়ালস টু ওয়াই এক্স এটা পাবো, এটা পাবো। এটা মানে কি এক্স অ্যান্ড ওয়াই আর ইনভার্স অফ ইচ আদার, ইনভার্স এক্সিস্ট করছে মানে কি ইউনিট, তাই তো? এখান থেকে কি বলতে পারবো, দুজনে মাল্টিপ্লাই করলে 1 আসছে, তার মানে একে অপরের ইউনিট, মানে একে অপরের ইনভার্স। তার মানে ওয়াই এর ইনভার্স হচ্ছে এক্স এবং এক্স এর ইনভার্স ওয়াই, তাহলে এক্স এবং ওয়াই দুজনেরই ইনভার্স এক্সিস্ট করছে, তার মানে এক্স এবং ওয়াই আর ইউনিট। ইউনিট কাদের বলি, যাদের ইনভার্স এক্সিস্ট করে তাদেরকে ইউনিট বলা হয়। তাহলে তার মানে এমন এক্সটা ইউনিট পেলাম যার সাথে মাল্টিপ্লাই করলে বি পেয়ে যায়। তাহলে এখান থেকে আবার কি পাবো, বি ইজ অ্যাসোসিয়েট অফ এ, এবং এখান থেকে কি পাবো, এ ইজ অ্যাসোসিয়েট অফ বি। ক্লিয়ার? ক্লিয়ার? এটা বুঝতে পেরেছো? ওকে। তাহলে 4 নম্বর কন্ডিশন কি ছিল, 4 নম্বর কন্ডিশন क्या था, আরটা একটা ইন্টিগ্রাল ডোমেন, ঠিক আছে, আর একটা ইন্টিগ্রাল ডোমেন। তাহলে এ ইজ অ্যাসোসিয়েট অফ বি ইফ অ্যান্ড অনলি ইফ অ্যান্ড অনলি এ দিয়ে জেনারেট করছে ইকুয়াল টু বি দিয়ে জেনারেট করছে এটা। তাহলে প্রথমত এ যদি অ্যাসোসিয়েট অফ বি হয় তাহলে এ ডিভাইড করবে বিকে অ্যান্ড বি ডিভাইড করবে একে, আগের কন্ডিশন থেকে যেহেতু আটটা ইন্টিগ্রাল ডোমেন বলে দিয়েছে। তাহলে এটা এবার এ যদি বিকে ডিভাইড করে, এটার মানে কি হবে, এটার মানে কি হবে এ বিকে ডিভাইড করছে, বি ইকুয়ালস তার টু মানে এ বিলংস টু বি দিয়ে জেনারেট করছে, এটা বলতে পারবো, এটা বলতে পারবো কি? এটা কিভাবে বলবো এটা? আরে বাবা, যদি একটা ভালো করে দেখো, এ ডিভাইড করছে বিকে, এখান থেকে কি লেখা যাবে, বি ইকুয়ালস টু এ ইন্টু আর এরকম লেখা যাবে। হ্যাঁ হ্যাঁ। এখান থেকে কি বলতে পারবো, বি বিলংস টু এ দিয়ে জেনারেট করছে, এটা বলতে পারবো, যেহেতু এরকম দেওয়া আছে। ক্লিয়ার? মানে আমরা উল্টো লিখেছি, এখানে উল্টো লিখেছি, এটা অ্যাকচুয়ালি উল্টে লিখেছি, তার মানে জিনিসটা এইরকম হবে। যদি এ বিকে ডিভাইড করে তাহলে এখান থেকে কি লিখতে পারবো, বি বিলংস টু এ। ঠিক আছে? আর আরেকটা জিনিস, যদি একটা এলিমেন্ট এ বিলংস টু পি হয়ে যায় তাহলে এখান থেকে কি বলতে পারবো, এ দিয়ে জেনারেট করছে সাবসেট অফ পি, এটা হয়ে যাবে। তাহলে এখান থেকে কি বলতে পারবো, বি যে জেনারেট করছে সাবসেট ইকুয়ালস টু এ। সিমিলারলি তাহলে এখান থেকে কি বলতে পারবো, আমি আর করছি না জিনিসটা, সিমিলারলি এটা বলতে পারবো। দুটো সেট একে অপরের সাবসেট হয়ে গেছে, আমরা এখান থেকে কি বলতে পারবো, এ দিয়ে জেনারেট করছে ইকুয়াল টু বি দিয়ে জেনারেট করছে। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। এবার উল্টোটা তো ট্রিভিয়ালিটি হোল করে যাবে, তাহলে এ ইকুয়ালস যদি বি দিয়ে জেনারেট করে তাহলে এখান থেকে কী বলতে পারবে, এ দিয়ে জেনারেট করে সাবসেট ইকুয়ালস টু বি দিয়ে জেনারেট করছে, তাহলে এবং বি দিয়ে জেনারেট করছে দিস অলসো সাবসেট ইকুয়ালস টু এ দিয়ে জেনারেট করছে, তাহলে তারপর থেকে এই ব্যাক ক্যালকুলেশন জাস্ট
জাস্ট ব্যাক ক্যালকুলেশন, এছাড়া আর কিছু না, জাস্ট ব্যাক ক্যালকুলেশন করে ওটা তোমাকে লিখতে হবে। বোঝা গেল? বা তুমি সামথিং, আমরা তো এটা দেখিয়ে দিই, মানে এ ডিভাইড বি এবং বি ডিভাইড এ, এটা দেখিয়ে দিলেও হয়ে যাবে। যেহেতু আগের কন্ডিশন আমি ওইটা প্রুফ করে রেখেছি, তাহলে এখান থেকে দেখিয়ে দেবে কে কাকে ডিভাইড করছে। তাহলে এখান থেকে মনে হয় এ ডিভাইড বি হয়ে যাবে, আর এখান থেকে কী হবে, এখান থেকে মনে হয় বি ডিভাইড এ হয়ে যাবে, এরকমই কিছু একটা। বা ভুল করে এটা এটা বি ডিভাইড এ হবে, আর এটা এ ডিভাইড বি হবে। ক্লিয়ার? এরকমই কিছু একটা হবে। ওকে, তাহলে অ্যাসোসিয়েট বুঝতে পেরেছ? অ্যাসোসিয়েট বোঝা গেল? হ্যাঁ না, এবার আমরা জিসিডি ডিফাইন করব। জিসিডি, জিসিডি মানে গ্রেটেস্ট কমন ফ্যাক্টর। কখনো কখনো একে এইচসিএফ বলা হয়। এইচসিএফ মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, জিসিডি মানে গ্রেটেস্ট কমন ডিভাইজার। তো যে কোনো একটা, জিসিডি গ্রেটেস্ট কমন ডিভাইজার অর হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ঠিক আছে, ডিভাইজার কাকে বলবো? এ ডিভাইড বি, তখন বলবো এ ইজ এ ডিভাইজার অফ বি, বা এ ইজ এ ফ্যাক্টর অফ বি। ক্লিয়ার? তাহলে সেইটা আমরা ডিফাইন করছি। তাহলে আর ইজ এ কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি, আর ইজ এ কমিউটেটিভ রিং। এই তাহলে ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে এই জিনিসটা কিন্তু কাজে লাগবে। যে কোনো একটা ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে এ যদি অ্যাসোসিয়েট অফ বি হয়ে যায়, তাহলে এ ডিভাইড বি অ্যান্ড বি ডিভাইড এ। ওকে, আরেকটা কি বলা যায়? এ দিয়ে জেনারেট করছে যে আইডিয়াল ইকুয়ালস টু বি দিয়ে জেনারেট করছে সেই আইডিয়াল, এটা বলা যেতে পারবে। ওকে, ঠিক আছে, চলো। আচ্ছা, আমরা কোথায় ছিলাম জানো? হ্যাঁ, তাহলে জিসিডি ডিফাইন করছি। লেট আর বি এ কমিউটেটিভ রিং অ্যান্ড a1 a2 ডট ডট n নট অল 0, এদের মধ্যে সবাই 0 নয়, এরা হচ্ছে আর এর মধ্যে থেকে নিয়েছে। দেন ডি নট ইকুয়ালস টু 0, একে আমরা জিসিডি বলবো ইজ জিসিডি অফ a1 a2 ডট ডট n। বোঝা গেল? যদি ডি নট ইকুয়ালস টু 0কে আমরা জিসিডি বলবো যদি যদি 1 নম্বর ডি প্রত্যেককে ডিভাইড করবে, ক্লিয়ার? অ্যান্ড 2 নম্বর ডিটা হচ্ছে গ্রেটেস্ট, মানে যদি অন্য কেউ এদেরকে ডিভাইড করে, যদি অন্য কেউ এদেরকে ডিভাইড করে তাহলে সেও ডিকে ডিভাইড করবে। ইফ সি বিলংস টু আর সাচ দ্যাট সি ডিভাইড এ আই ফর অল আই, দেন সি ডিভাইড ডি। ক্লিয়ার? মানে কি? আরে জিসিডি মানে কি? গ্রেটেস্ট কমন ডিভাইজার, তাই তো? তাহলে আগে কমন ডিভাইজার হতে হবে। কমন ডিভাইজার মানে কি? সবাইকে ডিভাইড করবে। সেই কারণে বললাম যে সবাইকে ডিভাইড করছে। আর তারপরে বলছি গ্রেটেস্ট। গ্রেটেস্ট মানে কি? যদি অন্য কেউ ডিভাইড করে মানে তার থেকেও বড় হবে। তাহলে যদি অন্য কেউ ডিভাইড করে, যদি অন্য কোনো একটা কমন ডিভাইজার থেকে যায়, তাহলে সেও ডিকে ডিভাইড করে দেবে। বুঝতে পারলে নাকি পারলে না? ক্লিয়ার? তাহলে জিসিডিটা বুঝতে পেরেছো? তাহলে চলো এবার জিসিডির কয়েকটা এক্সাম্পল করা যাক। জিসিডির কয়েকটা এক্সাম্পল করা যায়। ধরো আমরা জেড ইন্টিজারের মধ্যে নিলাম। ইন্টিজারের মধ্যে 5 অ্যান্ড 15, এদের জিসিডি কত হবে? 5 হবে -5। পরে আমরা প্রুফ করব যে জিসিডি ইউনিক নাও হতে পারে। বুঝতে পারলে? জিসিডি ইউনিক নাও হতে পারে। সব ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে বা সব পিআইডির মধ্যে জিসিডি নাও ইউনিক হতে পারে, কিন্তু জিসিডিগুলো অ্যাসোসিয়েট হয়ে যায়। মানে যে কোনো দুটো জিসিডি একে অপরকে মানে ডিভাইড করে দেবে বা অ্যাসোসিয়েট হয়ে যাবে এরকম। মানে একটা জিসিডির সাথে আমি যদি মানে কোনো একটা ইউনিট মাল্টিপ্লাই করি, অন্য একটা জিসিডি পেয়ে যাবো এইরকম। তাহলে 5 এবং 15-এর জিসিডি 5 অ্যান্ড -5 এই দুটো হবে। ঠিক আছে? আমি যদি তোমাকে বলি 12 অ্যান্ড 18, এদের দুজনের জিসিডি কত হবে? এদের -6 অ্যান্ড -6 হবে, তাই তো? 6 অ্যান্ড -6 হবে। পরে আমরা প্রুফ করবো, এখানে নোট বলে লিখে রাখো। লেখো ইন অ্যান ইন্টিগ্রাল ডোমেন, ইন অ্যান ইন্টিগ্রাল ডোমেন, ইন অ্যান ইন্টিগ্রাল ডোমেন এনি টু, বা এরকম লেখো জিসিডি অফ এনি টু নাম্বার মে নট বি ইউনিক। মানে জিসিডি ইউনিক নাও হতে পারে। ইন অ্যান ইন্টিগ্রাল ডোমেন জিসিডি অফ এনি টু নাম্বার মে নট বি ইউনিক। জিসিডি ইউনিক নাও হতে পারে, বাট এনি টু জিসিডি আর অ্যাসোসিয়েট। আমরা জিসিডি ইউনিক পাচ্ছি না, যে কোনো জিসিডি থাকতে পারে, কিন্তু তার উপর একটা রেস্ট্রিকশন পেয়ে গেলাম, মানে যে কোনো দুটো জিসিডি তারা অ্যাসোসিয়েট হবে। বুঝতে পারলে? তারা একটা রেস্ট্রিকশন পেয়ে গেলাম। দেখো দ্যাট ইজ জিসিডি ইজ ইউনিক আপ টু অ্যাসোসিয়েট। ইউনিক আপ টু অ্যাসোসিয়েট কথার অর্থ হচ্ছে মানে তারা মানে কি বলা যায়, অ্যাসোসিয়েট পর্যন্ত তারা ইকুয়াল।
মানে ইকুয়াল তারা কোন সেন্সে? অ্যাসোসিয়েট সেন্সে। বুঝতে পারলে? মানে আমরা এ ইকুয়াল টু বি বলবো যদি এ এবং বি অ্যাসোসিয়েট হয়ে যায়, এই সেন্সে ইকুয়াল। মানে পুরোপুরি ইকুয়াল তারা নাও হতে পারে, ঠিক আছে? মানে ইউনিক আপ টু অ্যাসোসিয়েট বললাম, ঠিক আছে? বুঝতে পেরেছো? আবার এমন এমন রিং পেতে পারি যার মধ্যে জিসিডি এক্সিস্ট করবে না, এমন রিং আমরা পেতে পারি। বুঝতে পারলে? এমন রিংয়ের এক্সাম্পল দিতে পারবে যার মধ্যে জিসিডি এক্সিস্ট করবে না? ধরো আমি বললাম, তর্কের খাতিরে আমি দুটো ধরে নিচ্ছি। ধরো আমি এলাম 2Z, এটা ক্লিয়ারলি এটা একটা রিং হবে, তাহলে 2 and 2k where k not equals to 0 and 1 তাদের মধ্যে জিডি এক্সিস্ট করবে না। 2Z রিং এর মধ্যে 2 and any other element has no জিসিডি। ঠিক আছে? কেন বলো তো? কারণ 2Z এর মধ্যে কোন এলিমেন্টগুলো আছে বলো তো? 0 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 6 প্লাস মাইনাস 8 এরকম। ওকে ওকে, তাহলে এইটা এবার 2 and any other element has no জিসিডি বলেছে, এটা কি করে আমরা দেখাবো? আচ্ছা যদি জিসিডি থাকে, ধরে নাও একটা জিসিডি আছে, এটা এর মধ্যে থেকে নিয়েছে, তাহলে ডি ইকুয়াল সামথিং 2 ইন্টু এক্স এরকম লেখা যাবে। তাহলে এখান থেকে কী প্রমাণ হচ্ছে? জিসিডি ডিটা সবাইকে ডিভাইড করতে হবে, 2কেও ডিভাইড করতে হবে, অ্যান্ড ডি ডিভাইড 2কেও ডিভাইড করতে হবে। ওকে, তাহলে একে ডিভাইড করতে হবে, এবং যদি অন্য কেউ এদের দুজনকে ডিভাইড করে তাহলে তাকেও ডিভাইড করতে হবে। এখান থেকে কী প্রুভ হচ্ছে? তারপরে 2x আর 2কে ডিভাইড করবে, তাহলে এখান থেকে কী প্রমাণ হচ্ছে? এবং 2x ডিভাইড করছে 2কে। ওকে, তাহলে এখান থেকে কী প্রমাণ হচ্ছে? x এর ভ্যালু সবচেয়ে কী কী হতে পারে তুমি বলো? x এর ভ্যালু হয় 1 এবং -1, এই দুটোর মধ্যে কোনো একটা হতে হবে। ক্লিয়ার? তুমি জিসিডি এক্সিস্ট কেন করবে না? আমার তো মনে হচ্ছে জিসিডি এক্সিস্ট করবে। হ্যাঁ জিসিডি এক্সিস্ট করছিল, 2 হলেই তো হয়ে যাচ্ছে। 2টাই তো জিসিডি হচ্ছে। যেমন জিসিডি এক্সিস্ট করে সেটা 2 হবে, কিন্তু এখানে হ্যাজ নো জিসিডি বলেছে। এটা পরে আমাকে চেক করে দেখতে হবে। ঠিক আছে, আমরা পরে দেখছি ওটা। নেক্সট, ওই যখন আমরা ইউএফডি পড়বো, ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন, তখন আমরা দেখবো যে জিসিডি ইউনিক হয়ে যাবে। বুঝতে পারলে? ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন যখন পড়বো তখন জিসিডি ইউনিক হয়ে যাবে। সেটা আমরা পরে পরে শিখবো, যখন ইউএফডি পড়াবো তখন শিখবো আমরা। ইন্টিজার জেড এর মধ্যে, জেড তো একটা পিআইডি, যে কোনো পিআইডি এর মধ্যে যদি ডি জিসিডি হয় অফ এ অ্যান্ড বি, এ এবং বি এর জিসিডি যদি ডি হয়, তাহলে এরকম লিখতে পারবো ডি ইকুয়ালস টু এ ইউ প্লাস বিবি, এরকম ফর্মে লিখতে পারবো। বুঝতে পারলে? ক্লিয়ার? ওকে, হায়ার এ অ্যান্ড বি বিলংস টু জেড, বা পিআইডি যদি হয়ে যায়, বাট এটা জেডের জন্য আমি বললাম, যে কোনো পিআইডি এর জন্য এটা ট্রু। ঠিক আছে, এই থিওরিমগুলো পরে আমরা এস্টাবলিশ করবো। ঠিক আছে, এবার আমরা এমন কিছু এলিমেন্টের এক্সাম্পল দেবো যেখানে জিসিডি এক্সিস্ট করে না। এরকম কোশ্চেন কিন্তু এক্সামে আসে। ঠিক আছে, এই কোশ্চেন প্রত্যেক বছর এক্সামে কিন্তু শিওর শর্ট, তো এটা কিন্তু ভালো করে দেখে নাও। আমরা আর আজকে 10 মিনিট থেকে 15 মিনিট সময় আছে। ঠিক আছে, সামনে রবিবারের দিকে একটু এক্সট্রা ক্লাস একটা দেবো ভাবছি, বুঝলে? কারণ তোমাদের জানুয়ারিতে এক্সাম, যতদূর আমার কাছে খবর এসছে। ঠিক আছে, তো এখনও কিন্তু বেশ এই চ্যাপ্টারটায় ধরে ধরে অনেকটাই আমি শেষ করে দিয়েছি। এই জিসিডি আর এলসিএম, তারপর প্রাইম এলিমেন্ট তো বলে দিয়েছি, জিসিডি এলসিএম এটা বললেই মোটামুটি আর ইরিডিউসিবল আর রিডিউসিবল, এই কটা বাকি আছে এই চ্যাপ্টারের মধ্যে। বলে কিন্তু এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, বুঝলে? এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলেই আমি একটা এক্সাম নিয়ে নেবো, মানে এই চ্যাপ্টারের ওপর থেকে যতগুলো আছে বা এতদিন যা করিয়েছি। ঠিক আছে, ম্যাক্সিমাল আইডিয়াল দেখানো, এতদিন কিন্তু এক্সামে পড়ার জন্য অনেক কিছুই আমার করানো হয়ে গেছে। এক্সামে তো একটা ম্যাক্সিমাল আইডিয়াল দেখানোর প্রবলেম আসবে, একটা প্রাইম আইডিয়াল দেখানোর প্রবলেম। ঠিক আছে, তারপর অ্যাসোসিয়েট যে বললাম, এখান থেকে কিছু একটা আসতে পারে, বা দেখাবো যে জিসিডি ইজ ইউনিক আপ টু অ্যাসোসিয়েট, এই যে জিনিসগুলো। তারপর একটা জিসিডি যদি হয় তাহলে ডি ইকুয়ালস টু ওই এ ইউ প্লাস বিভি, এরকম ফর্মে লেখা যাবে। এই থিওরিগুলো আমি পরে প্রুফ করাবো। ঠিক আছে, তো এইগুলো এখানে কিন্তু প্রচুর এক্সামে আসার মতো অনেক জিনিসপত্র করিয়েছি। তো তারপর আমাদের কি বাকি আছে? বাকি কিন্তু অনেক কিছুই আছে। পলিনোমিয়াল রিং বাকি আছে, ইউক্লিডিয়ান ডোমেন বাকি আছে, ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন বাকি আছে, তারপর তোমার আর্টিনিয়ান রিং অ্যান্ড নয়দারিয়ান রিং, এটা একটু সিলেবাসে আছে কিনা একটু দেখে নেবে। আর্টিনিয়ান রিং অ্যান্ড নয়দারিয়ান রিং, ওটা আমরা একটু পড়বো। ঠিক আছে, তো ওইটা পড়লে মোটামুটি, তারপর কোশেন্ট রিং বাকি আছে। ঠিক আছে, কোশেন্ট রিংটা একটু দেখতে হবে, দেখলে মোটামুটি রিং থিওরির আমার অনেক কিছু শেষ হবে। তারপর বাকি আছে তোমার রিং এমবিডিং। ঠিক আছে, এমবিডিংটাও খুব ছোট্ট এবং সহজ জিনিস,
আর আমাদের রেগুলার রিংটা একটু পড়লে, মানে ওইগুলো সব একটা একটা করে ক্লাস লাগবে। এবার রেগুলার রিংয়ে একটা ক্লাস লাগবে, তারপর তোমার ইয়েতে ইউএফডিতে বড় যে দুটো ক্লাস লাগতে পারে, তারপর তোমার মানে ইউনিক ফ্যাক্টরাইজেশন ডোমেন, কোশ্চেন ফিল্ডে একটাকেই দুটো ক্লাস লাগবে, বড় জোর একটা, খুব বেশি হলে দুটো ক্লাস লাগবে কোশ্চেন ফিল্ডে। ঠিক আছে, এই চ্যাপ্টারটা বড়, মানে এখানে অনেক কনসেপ্ট আছে, তো এই চ্যাপ্টারটাই একটু বড়, এই হচ্ছে ব্যাপার। তো আর ওদিকে তোমাদের গ্রুপ থিওরিতে অনেকদিন গ্রুপ থিওরিটা হয়নি কিন্তু, মানে অনেকদিন পর আমাদের শুধু রিং থিওরি ক্লাস হচ্ছে। ঠিক আছে, এই চ্যাপ্টারটা শেষ হলে আমি এক্সাম নেবো, তখন আমি গ্রুপ থিওরি পড়াবো, বুঝলে? গ্রুপ থিওরিতে আমার মানে ক্লাস ইকুয়েশন এগুলো হয়ে গেছে, তাই তো? ক্লাস ইকুয়েশন, বার্ন সাইড থিওরিম, কনজুগেসি রিলেশন, এগুলো হয়ে গেছিলো, তাই তো? গ্রুপ থিওরিতে আমাদের মানে সাইলো এখনো শুরু হয়নি। ওকে, তাহলে গ্রুপ থিওরিতে সাইলো আছে, সাইলোর পরে আমরা সিম্পল গ্রুপ আছে। ঠিক আছে, সিম্পল গ্রুপের পরে ফাইনাইটলি জেনারেটেড কমিউটেটিভ গ্রুপ, ওইটা। ঠিক আছে, তো ওদিকে নিয়ে চাপের কিছু নেই, চাপটা হচ্ছে রিং থিওরিটা বিশাল বড় সিলেবাস, বুঝতে পারলে? এই তোমাদের সিলেবাস সম্পর্কে আমি মোটামুটি বলে দিলাম। ওকে, এবার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা প্র্যাকটিস করো বাড়িতে, বুঝতে পারলে? আমি যা করাচ্ছি অল্পই করাচ্ছি, কিন্তু খুব বেশি অনেক কিছু করিয়ে দিচ্ছি এমনটা কিন্তু না, কিন্তু সেই জিনিসগুলো অল্প অল্প করাচ্ছি, অল্প অল্প করে প্র্যাকটিস করে নাও, ডেলির কাজ ডেলি প্র্যাকটিস করো, বুঝলে? কারণ পরীক্ষার আগে এত প্র্যাকটিস করার সময় পাবে না, আর পরীক্ষার আগে পড়তে গেলে সব গুলিয়ে যাবে, কিচ্ছু মনে রাখতে পারবে না, বুঝতে পারলে? সেই কারণে একটাই রিকোয়েস্ট, তোমরা প্র্যাকটিস করো, খুব খুব প্র্যাকটিস করো। এই যে কখন ম্যাক্সিমাল আইডিয়াল দেখানো, মিনিমাল, এই তারপর প্রাইম এলিমেন্ট শো করা, ঠিক আছে, তারপর এই যে এখন জিসিডির প্রবলেমগুলো পড়াবো, এই জিনিসগুলো মাথায় ঢুকেছে? এগুলো কিন্তু পরীক্ষা হলে তাড়াহুড়ো করে একদম নামবে না, আমি বলে দিচ্ছি, তুমি মিনিলে লিখে নেবে, পরীক্ষা হলে নামাতে গেলেই দেখবে আটকাবে। এখানে একটা জিনিস নামাতে গেলে বাড়িতে কমপক্ষে 2-3 বার প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারলে? এবার কতগুলো থিওরিম তোমাদেরকে করিয়েছি, অনেক প্রবলেম করিয়েছি, সেইগুলো যদি একটা একটা করে তুমি 3-4 বার প্র্যাকটিস করতে থাকো, দেখবে একদিনে কখনোই প্র্যাকটিস সম্ভব নয়। তাই পরীক্ষার আগে তুমি কখনোই প্র্যাকটিস করে উঠতে পারবে না। তাই একটাই রিকোয়েস্ট, যে এখন থেকেই আর সময় নেই, আর বড় জোর 1 থেকে 1.5 মাস সময় আছে। আজকে তোমার 11 তারিখ হয়ে গেছে, ঠিক আছে, এখানে 15 দিন, আর ওখানে আর 1 মাস, বড় জোর ডিসেম্বরটা 1 মাস সময় আছে, তার মধ্যে আবার ছুটি ছাড়া পড়ে যাবে। তো এবার কিন্তু প্র্যাকটিস করো, প্র্যাকটিস করার সময় কিন্তু চলে এসছে, বুঝেছে? যে কোনো সাবজেক্ট এখন থেকেই প্র্যাকটিস করা শুরু করো। ওকে, ঠিক আছে, অনেক গল্প হয়ে গেল। এবার এক্সাম্পল, ZI√5, এই রিংটা যদি আমি নিই, তাহলে এই রিংটা কেমন দেখতে হবে? A+IB√5, এই ফর্মে দেখতে হবে, যে A এবং B বিলংস টু Z। ওকে ওকে, এই রিংটা, এই রিংয়ের মধ্যে দেখাবো যে দুটো এলিমেন্ট নেবো, যে তাদের মধ্যে জিসিডি এক্সিস্ট করবে না, সেটা আমি দেখাবো। ক্লিয়ার? ঠিক আছে, এবং এটার মধ্যে অ্যাডিশন মাল্টিপ্লিকেশন কী করে ডিফাইন করা হবে? A+IB√5, আরেকটা এলিমেন্ট যদি আমি C+ID√5 যদি নিই, তাহলে অ্যাডিশন কেমন করে ডিফাইন করবো? এদের মধ্যে অ্যাডিশন A+C করে দেবো, এটা ডিফাইন করছি। ঠিক আছে, এই A+C আর এদিকে কত হবে? IB+D আর সাথে√5, এটা হচ্ছে অ্যাডিশন ডিফাইন করেছি। আর মাল্টিপ্লিকেশন কী করে ডিফাইন করবো? A+IB√5 ইন্টু C+ID√5, মাল্টিপ্লিকেশন কী করে ডিফাইন করবো? এরকম ডিফাইন করবো, A ইন্টু C হয়ে যাবে, A ইন্টু C, আর এদিকে I মাল্টিপ্লাই করলে -1, আর B ইন্টু D, তাহলে B ইন্টু D, আর √5 হয়ে গেল, এটা রিয়েল পার্ট হয়ে গেল। আর ইমাজিনারি পার্ট কী হবে? ইমাজিনারি পার্ট হবে A ইন্টু, তাহলে AD হবে, প্লাস BC হবে ইন্টু √5। এইরকমভাবে আমি অপারেশনটা ডিফাইন করলাম, ঠিক আছে? এইরকমভাবে আমি অপারেশনটা ডিফাইন করলাম। তাহলে এখান থেকে প্রুফ করা যায়, দেন Z√5 এটা একটা ইন্টিগ্রাল ডোমেন হয়ে যায়, এটা শুধু রিং হবে এমনটা নয়, এটা একটা ইন্টিগ্রাল ডোমেন হয়ে যায়। এবার আমরা প্রুফ করবো এর মধ্যে দুটো এলিমেন্ট নেবো, তাদের জিসিডি এক্সিস্ট করবে না, সেটা আমরা দেখাবো। ঠিক আছে, দুটো এলিমেন্ট নেবো, তাদের জিসিডি এক্সিস্ট করবে না, সেটা আমরা শো করব। চলো তাহলে, আচ্ছা আগে দুটো এলিমেন্টের জিসিডি এক্সিস্ট করছে কিনা দেখে নি। জিসিডি অফ 1 + I√5, এর জিসিডি 1 হবে। চলো প্রুফ করা যাক, লেট জিসিডি অফ A + IB = A + IB√5, এটা ধরে নিলাম, বোঝা গেল? জিসিডি এটা ধরে নিলাম, তাহলে এটা জিসিডি ধরে নিলাম, মানে কি A + IB দুজনেই কমন ডিভাইজার হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে বলতে পারবো যে 2 = A + IB√5 ইন্টু C + ID√5, এটা বলতে পারবো। ওকে, তাহলে এখান থেকে কী বলতে পারবো? 2 = A - IB√5 ইন্টু C - ID√5, এটা কী করে এলো? বলো? আমি যদি বলি Z1 ইন্টু Z2, এটা করে আমি একটা রিয়েল নাম্বার পাচ্ছি, বোঝা গেল?
Z1 ইন্টু Z2 করে রিয়েল নাম্বার পাচ্ছি, তার মানে এখানে ইমাজিনারি পার্টটা তো ভ্যানিশ করে গেছে, তাই না? নাকি বুঝতে পারোনি? এটা মানে কি? এটা মানে তো 2। এখান থেকে এই লাইনটা বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি বলো? এদের জিসিডিটা হচ্ছে a প্লাস আইবি রুট 5 ধরে নিয়েছি। এটা মানে কি? জিসিডি মানে কি? গ্রেটেস্ট কমন ডিভাইজার। আগে ডিভাইজার হতে হবে, তার মানে এইটা দুজনের ডিভাইজার, 2 কেও ডিভাইড করবে, a কেও ডিভাইড করবে। 2 কে ডিভাইড করবে মানে কি? ধরো x ডিভাইড a, তার মানে কি x এর সাথে কিছু একটা মাল্টিপ্লাই করলে a পাবো, এইরকম ব্যাপার। তার মানে এই a প্লাস আইবির সাথে কিছু একটা মাল্টিপ্লাই করলে আমরা 2 পাবো। এবার 2টা তো রিয়েল, তার মানে এই দুটোকে গুণ করলে যেটা ইমাজিনারি পার্ট আছে সেটা 0 হয়ে যাচ্ছে, শুধুমাত্র রিয়েল পার্ট থাকছে। বুঝতে পারলে? তার মানে এদের কনজুগেট যদি মাল্টিপ্লাই করি তারও কিন্তু শুধু রিয়েল পার্ট থাকবে, ইমাজিনারি পার্টটা ভ্যানিশ করে যাবে। বুঝতে পারলে নাকি পারলে না? এবং শুধু তাই নয় আমি বলে দিই যে রিয়েল পার্ট অফ Z1 ইন্টু Z2 এটা ইকুয়ালস টু রিয়েল পার্ট অফ Z1 ইন্টু Z2 তার বার। কেন বলো তো? কারণ রিয়েল পার্ট অফ Z ইকুয়ালস টু রিয়েল পার্ট অফ Z বার হয়, কেন? তাই না? আরে বাবা, a প্লাস আইবি এর রিয়েল পার্ট a, এর কনজুগেট কী হবে? a মাইনাস আইবি, তারও রিয়েল পার্ট হচ্ছে a। তার মানে যে কোনো দুটো কমপ্লেক্স নাম্বার তাদের হচ্ছে মানে তার এবং তার কনজুগেটের রিয়েল পার্ট সেম হয়। ঠিক আছে? এবার আমি কি বলছি, এবার এখান থেকে কী হবে দেখো না, যে Z1 বার ইন্টু Z2 বার, তাহলে কী হবে? Z1 ইন্টু Z2 তার হোল বার হয়ে যাবে। তাহলে এর যদি রিয়েল পার্ট নিই তাহলে সেটা এর রিয়েল পার্ট হবে, আর এর রিয়েল পার্ট মানে Z1 ইন্টু Z2 তার রিয়েল পার্ট। বোঝা গেল? তাহলে দুজনের রিয়েল পার্ট কিন্তু সমান, সেই কারণে এর রিয়েল পার্ট যদি 2 হয় তাহলে এদের কনজুগেটের মাল্টিপ্লাই করে তার রিয়েল পার্টও কী হবে? 2 হবে। বোঝা গেল নাকি গেল না? ছোটো ছোটো কনসেপ্ট এগুলো। ওকে, তাহলে এবার দুটো মাল্টিপ্লাই করে দাও। এই দুটো মাল্টিপ্লাই করলে কী হবে? মাল্টিপ্লাই করলে 4 হয়ে যাবে। এই দুটো মাল্টিপ্লাই করলে কী হবে? দুটো মাল্টিপ্লাই করলে a স্কোয়ার, এই a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলা, তাহলে a স্কোয়ার মাইনাস প্লাস হয়ে যাবে 5b স্কোয়ার। ক্লিয়ার? আর এই দুটো মাল্টিপ্লাই করলে c স্কোয়ার প্লাস 5 ইন্টু d স্কোয়ার। বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি? ওকে, তাহলে 4টাকে আমি ফ্যাক্টরাইজ করে দুটো নাম্বারে ডিভাইড করে দিলাম। 4টাকে ফ্যাক্টরাইজ করে দুটো নাম্বারে ডিভাইড করে দিলাম। তাহলে 4-এর ফ্যাক্টর কী হতে পারে দুটো নাম্বারে? তাহলে 1 ইন্টু 4 হতে পারে, 4 ইন্টু 1 হতে পারে, না তো 2 ইন্টু 2 হতে পারে। এই কটা তো পসিবিলিটি হতে পারে নাকি? ওকে, তার মধ্যে 2 ইন্টু 2 এটা হতে পারবে না, কারণ দেখো দুটো স্কোয়ার আমরা নিয়েছি, এর সাথে আবার 5 গুণ আছে, সেটা কখনো 2 এ হতে পারবে না। ভেবে দেখো তো, যেখানে a এবং b দুজনেই ইন্টিজার মানে কি a এবং b হয় 1 2 এই জিনিসগুলো হবে। তুমি সিম্পল 1 বসাও, 1 বসালে কী পাবে? এখানে 1 পাবে, এখানে তুমি 0 বসাও, 0 বসালে 0 মানে 1 পাচ্ছ তুমি এখানে। তারপর তুমি 2 বসাও, 2 বসালে এখানে 1 বসাও, এখানে 1 বসাও, তখন অনেক বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে? তখন এইরকম জিনিসটা কিন্তু পসিবল হতে পারবে না, কখনোই না। তাহলে একমাত্র পসিবিলিটি কী হতে পারে? একমাত্র পসিবিলিটি হতে হয় এখানে 1 এখানে 4, হয়তো এখানে 4 এখানে 1, এই তো ব্যাপার। যদি এখানে 1 হয় তাহলে এই পার্টটা 0 হয়ে যেতে হবে। তাহলে এখানে যে 1 হতে গেলে তাহলে কী পাবো? a ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 পাবো, আর b ইকুয়ালস টু 0 পাবো। আর সিমিলারলি এখানে তখন কী পাবো? এই ফার্স্ট কেসের জন্য c ইকুয়ালস টু প্লাস মাইনাস 2 পাবো, d ইকুয়ালস টু 0 পাবো। ক্লিয়ার? আর সেকেন্ড কেস যদি 4 হয় তাহলে a ইকুয়ালস টু প্লাস মাইনাস 2, b ইকুয়ালস টু 0 পাবো, আর এই জায়গাতে কী পাবো? c ইকুয়ালস টু প্লাস মাইনাস 1, d ইকুয়ালস টু 0। ওকে, বোঝা গেল? এইরকমভাবেই জিসিডি এখানে ক্যালকুলেটগুলো করতে হয়। ওকে, এবার যেটা বলছিলাম, যদি a ইকুয়ালস টু প্লাস মাইনাস 2 হয়ে যায় আর b ইকুয়ালস যদি 0 হয়ে যায়, তাহলে a ইকুয়াল প্লাস মাইনাস 2, b ইকুয়ালস যদি 0 হয়ে যায়, এটা একটা পসিবিলিটি হতে পারে। এরকম করে বিভিন্ন রকম পসিবিলিটি তোমাকে চেক করতে হবে। বুঝতে পেরেছো? a প্লাস আই বি রুট 5 এটা ইকুয়াল যদি 2 হয়ে যায় তাহলে কী হবে? এখানে 1 প্লাস i তাহলে এটা কী হবে? 1 প্লাস i রুট 5 ইকুয়ালস টু 2 ইন্টু কারণ কি বলো তো, স্কোয়ার আছে তো, a আর b এর স্কোয়ার আছে তো। এইটাকে আজকের মনে হয় হবে না আর, বুঝলে? এটা আমি নেক্সট দিন বলে দেবো, বুঝলে?